সুপর্ণা ঝাড় লেখা গল্প মুখোমুখি। অনেকক্ষণ ধরেই মেঘনা একটা কফি শপের সামনে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ফোনটা অন করে একটু দেখে নিচ্ছে সময়টা। অপেক্ষার প্রহর যেন শেষই হতে চায় না, তাই 1 মিনিটই অনেকটা সময় মনে হচ্ছে। আবার মাঝে মাঝে মেঘনার মনে হচ্ছে সবাই বুঝি তার দিকেই তাকাচ্ছে। ভীষণ অস্বস্তি হচ্ছে। এত তাড়াতাড়ি আসাই উচিত হয়নি মেঘনার। এই তো সবে 11:30 বাজলো, সবে শপটি খুলছে। আসলে মেঘনাকে ওর বর অফিস যাওয়ার আগে নামিয়ে দিয়ে গেল। বরের বাইকে মেঘনা যাতায়াত করতে পছন্দ করে। ইদানিং পাবলিক ট্রাভেলসগুলোতে ট্রাভেল করতে আর ভালো লাগে না মেঘনার। আর একবার মুখের ওড়নাটা ঠিক করে ঘড়ি দেখল মেঘনা। 11:45 বাজে। হালকা শীত, কিন্তু রোদটা যেন বেশ কড়া। ধ্রুববাবুকে 11:30 থেকে 12টার মধ্যে টাইম দেওয়া হয়েছিল। এতক্ষণে তো এসে যাবার কথা ছিল। আর একবার 4-5টাতে চোখ বুলিয়ে নিল মেঘনা। নিজেরই হাসি পাচ্ছে। এভাবে কোনো পুরুষ বন্ধুর জন্য অপেক্ষা করতে হবে বিয়ের এতগুলো বছর পর, তাও আবার বরের সাথেই এসে। অবশ্য মেঘনা খুব উদার মনের মেয়ে, অথবা মহিলাও বলা যায়, কারণ তার বয়স 40-এর ঘরে। কিন্তু মেঘনার মনে হয় তার বর তার চেয়েও উদার। সব জেনেও একজন অচেনা অদেখা ভদ্রলোকের সঙ্গে দেখা করার জন্য বউকে নিশ্চিন্তে রেখে দিয়ে চলে গেল। আসলে ভালো মনের মানুষগুলোর মনে সবসময় ভালো চিন্তাই থাকে, খারাপ কিছুর জন্য কোনো স্থান থাকে না। তাছাড়া ভালোবাসার অপর নাম হলো বিশ্বাস। মেঘনার বর তাকে অগাধ বিশ্বাস করে, তাই হয়তো একবার প্রশ্ন করারও প্রয়োজন বোধ করেননি। তবু মেঘনা নিজে থেকে বরকে সব বলেছে। ফেসবুকের কোনো একটা গ্রুপ থেকে ধ্রুববাবুর সঙ্গে মেঘনার আলাপ হয়। তারপর ধীরে ধীরে তা বন্ধুত্বের রূপ নেয়। আজ বছর 2 ধরে বন্ধুত্বের সম্পর্ক বেশ গভীর আকার ধারণ করেছে। দুজনেরই সাজানো গোছানো সংসার আছে, তাই সংসারের গল্পই বেশি হয়। ছেলে মেয়ের গল্পও হয়। ধ্রুববাবুর বউকে খুব মিষ্টি দেখতে। ওনাদেরও একটা ছেলে আছে, মেঘনার 12 বছরের মেয়ের থেকে একটু ছোট। মেঘনার বরের চাকরির সুবাদে মেঘনারা এখন দিল্লিতে শিফট হয়েছে। মেঘনারা বলতে বর আর মেয়ে। ও শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবই কলকাতার আশেপাশেই। ধ্রুববাবু সপরিবারে কলকাতায় বাস করেন। ব্যবসার কাজে দিল্লিতে এসেছেন। এখানে ওনার দিদিরও বাড়ি, তাই সঙ্গে তার বউ বাচ্চাও এসেছে। অল্প অল্প এই শীতের আমেজে ওরাও একটু বেড়াতে চাইছিল, তাই ওদেরকেও নিয়ে এসেছেন। তারপর এখানে এসে মেঘনার সঙ্গে একবার দেখা করতে চেয়েছিলেন ধ্রুববাবু। যদিও মেঘনা সপরিবারে ওদেরকে নিজের বাড়িতে নেমন্তন্ন করতে চেয়েছিল, কিন্তু ধ্রুববাবুর ইচ্ছে প্রথমবার মেঘনার সঙ্গে একা দেখা করার। এর পরের বার এলে না হয় সপরিবারে আসবেন ওদের বাড়ি। মেঘনা তার স্বামী ধ্রুবকে, এখানে একটি কথা বলে রাখি, মেঘনার স্বামীর নামও ধ্রুব। এ কথা জানালে উনি বললেন, ঠিকই তো, এখনও তো তোমাদের বন্ধুত্ব অতটা পাকা হয়নি। দুজনে দুজনকে চিনতে পারবে কিনা দেখো। ফেসবুকের ডিপি দেখে কি কাউকে চেনা যায়? তাছাড়া বাড়িতে এতগুলো লোক এলে তোমারও তো পরিশ্রম হবে। আমারও এখন ছুটি নেই। রবিবার অবধি ওনারা নিশ্চয়ই থাকবেন না, তাই বাধ্য হয়েই আজ সে এভাবে দেখা করতে এসেছে মেঘনা। মেঘনা মনে মনে ভাবে, সত্যি তাই, ফেসবুকের ডিপি দেখে কি কাউকে চেনা যায়? মেঘনা নিজেও তার ডিপিতে একটা নীল চুড়িদার পরা সাইড ফেসে ছবি দিয়ে রেখেছে। আবার ধ্রুববাবুর কথা মতো আজকেও সেই নীল চুড়িদারটাই পরে এসেছে। ধ্রুববাবু বলেছেন উনি লাল গেঞ্জি পরে আসবেন। মেঘনা আর একবার চারপাশে চেয়ে দেখল কেউ লাল গেঞ্জি পরে আশপাশে আছে কিনা। 5x5 ইঞ্চি লম্বা স্লিম ফর্সা একজন মহিলা দাঁড়িয়ে আছেন। নীল রঙের চুড়িদারের নীল ওড়নাটা মাথায় ঘোমটার মতো করে দেওয়া। ওটাই কি মেঘনা? কি সুন্দর লাগছে। ওটাই যেন আমার বন্ধু মেঘনা হয়। মনে মনে ধ্রুব বলতে থাকে, কিন্তু মেঘনা তো খুব স্মার্ট, কিন্তু ও কি ঘোমটা দেয়? একটু সন্দেহ নিয়ে পায়ে পায়ে এগিয়ে এলো ধ্রুব রায়। একেবারে সামনে না গিয়ে পেছন থেকে একটু হালকাভাবে ডেকে বলল, মিসেস মেঘনা সেন। চকিতে মেঘনা পিছু ফিরে তাকালো, আর সেই সঙ্গে মাথার ওড়নাটা মাথা থেকে খসে পড়ল। ধ্রুব অবাক চোখে দেখল মেঘনার বাঁ দিকের কানের নিচ থেকে চিবুক পর্যন্ত বিশ্রীভাবে পোড়া, যা এতক্ষণ বা এতদিন ধরে দেখা সব রূপকে মুহূর্তেই ম্লান করে দিল। একটু আগেও মনে মনে প্রার্থনা করছিল ওটাই যেন মেঘনা হয়, কিন্তু এখন আবার প্রার্থনা করছে, ইস, এই মহিলাটা যদি মেঘনা না হতো তাহলেই ভালো হতো।
কিন্তু এখন কি করবে ধ্রুব রায়? এখান থেকে কিছু একটা বলে বেরিয়ে যাবে, নাকি ভদ্রতার খাতিরে কিছুক্ষণ কাটিয়ে যাবে? ফেসবুকের বন্ধু তো, তার কাছে নিশ্চয়ই কোনো দায়বদ্ধতা নেই। ধ্রুববাবুকে চুপ থাকতে দেখে মেঘনাই কথা বলল। কি করবেন বন্ধু? চলে যাবেন, নাকি কফি শপে একটু বসবেন? অনিচ্ছা সত্ত্বেও ধ্রুবরাই কাষ্ঠ হাসি হেসে বললেন, চলুন ভেতরে গিয়ে বসি। কিছুই ভালো লাগছে না তার। ইস, কত বড় একটা মিটিং বাদ দিয়ে এখানে আসা, আর এসেই এই অস্বস্তিকর অবস্থায় পড়া। সামনে বসা মেঘনাকে সে কোনোভাবেই চেনে না। তার মনের ঘরে একটি সুন্দরী বুদ্ধিমতী সুন্দর গান জানা মেঘনার বাস। এ সামনে বসে থাকা মহিলাটিকে, যার মুখের অর্ধেক অংশই পোড়া। ছি, সাধে কি আর ফেসবুককে ফেকবুক বলে? নিজের মনের সঙ্গে যুদ্ধ করে চলেছে ধ্রুব রায়। এর মাঝে ওয়েটার এসে অর্ডার নিয়ে গেছে। মেঘনাই অবশ্য কি যেন অর্ডার করলো। ধ্রুবর কিছুই ভালো লাগছে না। হঠাৎ মেঘনার ফোনটা বেজে উঠল, ওর বরের ফোন। ধ্রুববাবু এসেছেন কিনা সেটা বেশ জোরেই জিজ্ঞাসা করলো। মেঘনা বলল, হ্যাঁ, ওনার সঙ্গে দেখা হয়েছে, আমরা কফি শপে বসে আছি। যদিও এসব কথা শুনে ধ্রুববাবুর মনে হচ্ছে আসছে বলে উঠে চলে যায়, তবু কেন যে তিনি কিছুই না করে বসেই রইলেন। তারপর সৌজন্যের খাতিরে জিজ্ঞাসা করলেন, তোমার মেয়ে কোথায়? মেঘনা বলল, স্কুলে গেছে, 4টেয় ছুটি হবে, একেবারে ওকে নিয়েই বাড়ি ফিরব। ধ্রুব মনে মনে ভাবে, এখনই তো আমি উঠে যাব, তারপর এতক্ষণ কোথায় থাকবে? মুখে কিছু না বলে শুধু হালকা একটা হাসি হাসল সে। কিছুক্ষণ চুপ দুজনেই। তারপরে মেঘনাই মুখ খুলল, আপনিও শকড ধ্রুববাবু? ধ্রুব ইতস্তত করে বলল, কিসের কথা বলছেন বলুন তো? আমার এই মুখের কথা বলছি ধ্রুববাবু। আসলে সবাই আমাকে প্রথমবার দেখে এমন শকড হয়ে যায়। ওই যে দেখলেন না, ওয়েটারটা কিভাবে আমার মুখের দিকে তাকিয়েছিল। ধ্রুববাবু বললেন, না না, ঠিক আছে, আই এম ওকে। মেঘনা ধ্রুব চোখে চোখ রেখে বলল, কিচ্ছু ঠিক নেই ধ্রুববাবু, আমি আপনার বন্ধু তো, তাই মুখ দেখেই আমি বুঝতে পারছি আপনি স্বাভাবিক হতে পারছেন না। অ্যাম আই রাইট? অসম্ভব বুদ্ধিমতী এই মেঘনা মেয়েটি। এতদিন ধ্রুবর সঙ্গে মুখোমুখি দেখা না হয়েও ওর মন খারাপ অথবা মন ভালো সবটাই ধরে ফেলত। ব্যবসার কাজও কখনো কখনো আপসেট থাকলে ঠিক বুঝে যেত, কখনো বা নিজের মতো করে বুদ্ধিও দিত। কিন্তু ধ্রুবর এসব এখন কিছুই ভালো লাগছে না। আবার মেঘনা ধ্রুবরায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আমার এই মুখের পেছনে কি করুণ গল্প লুকিয়ে আছে আপনি শুনবেন? যদিও ধ্রুবর কিছুই ভালো লাগছিল না, এখান থেকে উঠতে পারলেই যেন বাঁচে, তবু ভদ্রতার খাতিরে বলল, বলুন শুনি। মেঘনা কফির মগে এক চুমুক দিয়ে বলতে শুরু করলো তার জীবনের গল্প। বলতে শুরু করলো মেঘনা, জানেন তো ধ্রুববাবু, আমার জীবনের গল্প বলতে হলে আমার বরকে দিয়েই শুরু করতে হয়। মনে আছে আপনি আমায় একদিন বলেছিলেন আমার পাশে নাকি আমার বরকে মানায় না। আমি আপনাকে বারণ করেছিলাম এরকম কথা না বলতে, সেটা মনে আছে? ধ্রুবরাই মনে মনে ভাবল, ঠিকই বলেছে মেঘনা, এরকম পোড়ামুখের মহিলার সঙ্গে ঘর করতে কত দম লাগে। সেই জন্যই হয়তো তার স্বামীকে কালো বলায় মেঘনার ভালো লাগেনি। আপনি যা ভাবছেন সেটাও একটি কারণ অবশ্য। সত্যি আমার স্বামীর একটা উদার মন আছে, কিন্তু আমি অন্য কথা বলতে চাইছি ধ্রুববাবু। আমার স্বামীর উদার ভালোবাসার কথা বলছি। যেখানে বন্ধুর এরকম মুখ দেখে আপনার একটুও কথা বলতে বিরক্ত লাগছে, আমাকে কাটিয়ে চলে যেতে পারলেই বাঁচেন। ধ্রুবরাই অপ্রস্তুত হয়ে বলল, না মানে আমি কখন চলে যেতে চাইলাম? না, মুখে বলেননি, কিন্তু সব কথা কি মুখে বলে দিতে হয় ধ্রুববাবু? আমি তো আপনার বন্ধু ছিলাম নাকি? বন্ধুর মনের কথা বুঝতে পারবো না? ধ্রুবরাই ভীষণ লজ্জিত হয়ে বলল, থাক এসব কথা, আপনি নিজের জীবনের গল্পটি বলুন। আর মনে মনে মেঘনার আইকিউ নিয়ে তারিফ না করে পারল না। সত্যি ভীষণ চালাক মহিলা, ঠিক ধরে ফেলেছে মনের কথাগুলো। ধ্রুব সত্যিই ভাবছিল আজকেই বাড়ি ফিরে ওকে ব্লক লিস্টে ফেলে দেবে। না ধ্রুববাবু, আমার বরকে বাদ দিয়ে যে আমার এই গল্পটি অসম্পূর্ণ। ধ্রুবরাই একটু সহজ হবার জন্য উৎসাহ মাখিয়ে বলল, কীরকম? আমি সত্যিই সুন্দরী ছিলাম, পড়াশোনাতেও খুব ভালো ছিলাম, জানেন তো, যেন একটা নীল প্রজাপতির মতো পাখা মেলে উড়ে বেড়াতে চাইতাম। জীবনটাকে উপভোগ করতে চেয়েছিলাম। স্কুলের গণ্ডি খুব সাফল্যের সঙ্গে পেরিয়ে অনেক স্বপ্ন নিয়ে কলকাতার নামী কলেজে বিএসসি পড়তে গেলাম, দু চোখে ভরা স্বপ্ন নিয়ে। নিজের পায়ে দাঁড়াতেই হবে।
অনেক বিয়ের সম্বন্ধ আসতে লাগলো বাড়িতে, কিন্তু সবগুলো নাকচ করে দিয়ে আমি মন দিয়ে পড়াশোনা করছিলাম। কিন্তু কলেজে গিয়ে বুঝলাম ভালো কলেজে পড়তে গেলে অনেক উটকো ঝামেলাও পোহাতে হয়। আমি খুব সাধারণ বাড়ির মেয়ে ছিলাম। বাবা ছোটোখাটো চাকরি করতেন অবশ্য একটা, ভাই স্কুলে পড়তো, মা গৃহবধূ, আর ছিল আমার আদরের ঠাম্মা। ঠাম্মার ইচ্ছে ছিল ভালো চাকুরের ছেলের সাথে বিয়ে হয়ে যাক, তারপর না হয় পড়াশোনা করবে। জানেন তো ধ্রুববাবু, আমার রূপ নিয়ে আমার ঠাকুরমার যেমন গর্ব ছিল তেমনই খুব ভয় ছিল, আর সেটাই সত্যি হলো বলে মেঘনা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এতক্ষণে ধ্রুবরাই গল্পের মধ্যে ঢুকে গেছেন। অস্পষ্ট বলল, তারপর কলেজের একটা ছেলে প্রথম দিন থেকে উত্ত্যক্ত করতো আমাকে। একজন প্রভাবশালী নেতার ছেলে, দলবল নিয়ে ঘুরতো সবসময়। আমি প্রথমেই না করে দিয়েছিলাম। বুঝতে পারিনি জানেন, সেটা ওর প্রেস্টিজে লাগবে। ও ভেবেছিল আমার মতো একটা সাধারণ বাড়ির মেয়ের এত সাহস হয় কোথা থেকে। জানেন তো, মনের মধ্যে ভয়ঙ্কর রাগ পুষে রেখেছিল। তারপর মেঘনার চোখে জল, দুজনেই চুপচাপ। ধ্রুবরাই অধীর অপেক্ষায় তাকিয়ে রয়েছে মেঘনার মুখের দিকে। তারপর একদিন কেমিস্ট্রির ল্যাবে ছিলাম আমি। স্যার আমাদের কয়েকজনকে একটা সলিউশন বানাতে দিয়ে চলে গেলেন। সেদিন অনেক কম সংখ্যক স্টুডেন্ট এসেছিল। মন দিয়ে কাজ করছিলাম আমি। স্যার নেই দেখে বাকিরা রুমের বাইরে দাঁড়িয়ে গল্প করছিল। হঠাৎ তীব্র একটা জ্বালা অনুভব করলাম। মনে হলো কেউ যেন বাম দিকের গালে বিদ্যুতের মতো একটি চর বসিয়ে দিল। তারপর চিৎকার করে মেঝেতে পড়ে গেলাম আমি। 3 দিন কোনো জ্ঞান ছিল না। যখন জ্ঞান ফিরল তখন হাসপাতালের বেডে নিজেকে আবিষ্কার করলাম। মাকে আর ভাইকে কাঁদতে দেখে বুঝতে পারলাম আমার কিছু একটা হয়েছে। তারপর পুলিশ এলে সবটা পরিষ্কার হলো। মুহূর্তেই অ্যাসিড আক্রান্ত কেসের তকমা পেয়ে গেলাম। একজন সুন্দরী মেয়ের হঠাৎ করে নিজেকে এভাবে দেখা কতটা কষ্টে তা আপনি কল্পনাও করতে পারবেন না ধ্রুববাবু। অনেকক্ষণ এক নাগারে কথা বলে মেঘনা হাঁপিয়ে উঠেছে। ধ্রুব এক গ্লাস জল এগিয়ে দিল ওর দিকে। একদমে সব জলটুকু খেয়ে ফেলল মেঘনা। ধ্রুববাবু বলল, ক্রিমিনাল ধরা পড়েছিল? না, বলে মেঘনা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আসলে সবাই নাকি ওকে অন্য দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখেছে, কিন্তু কেউ ওকে অ্যাসিড ছুটতে দেখেনি। শুধু আমার সন্দেহের বশে ওকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু আমিও তো চোখে দেখিনি। কয়েক ঘন্টা লকআপে থেকে দিব্যি ছাড়া পেয়ে গেল। আইনের ফাঁক বলে দিব্যি বেরিয়ে গেল শয়তানটা। মেঘনা চোখের জলে কাঁদতে লাগলো। ধ্রুবরায়ের চোখে জল। তারপর একটু সামলে নিয়ে মেঘনা আবার শুরু করলো। আমার জীবনটা নষ্ট করে দিল। জানেন তো, প্রায় বছরখানেক ডিপ্রেশনে চলে গিয়েছিলাম আমি। আর কলেজে যেতেই পারলাম না। ঘেন্না হলো ওই কলেজের উপর। ওখানে ওই শয়তানটা আছে। ওখানে গেলে আবার যার বাজে হাসিটা আমাকে দেখতে হতো। মা বাবার মুখের দিকে তাকিয়ে ডিস্টেন্সে গ্র্যাজুয়েশনটা কোনো রকমে শেষ করলাম। ধ্রুবরায় জিজ্ঞাসা করল, আর ধ্রুব সেনকে কোথায় পেলেন? সেটাও একটা গল্প। ধ্রুব সেন মানে আমার বর আমাকে একবার একটা অনুষ্ঠান বাড়িতে দেখে পছন্দ করে ফেলেছিল, কিংবা বলা যায় ভালোবেসে ফেলেছিল। বাড়িতে প্রস্তাব পাঠিয়েছিল। সরকারি চাকরি করে বলে ঠাকুরমার খুব পছন্দ ছিল। মায়ের অবশ্য খুব একটা পছন্দ ছিল না। উনি বলেছিলেন ছেলেটা বেশ কালো, আর তত লম্বাও নয়, আমার মেয়ের সঙ্গে ঠিক মানাবে না। তখন আমি সবে কলেজে গেছি, বিয়ের কথা ভাবিনি, তাই আর কেউ এগিয়ে এলো না। বিয়ের কথাটা তখনকার মতো ধামাচাপা পড়ে যায়। ওরা আমাদের পাল্টি ঘর ছিল। তাছাড়া লতায় পাতায় কীরকম যেন সম্পর্কও ছিল ওদের সঙ্গে। তাই কিভাবে খবর পেয়ে একদিন উনি এসে হাজির আমাদের বাড়িতে। নতুন করে বাবার কাছে আমার হাত চাইলেন। জানেন তো, সবাই খুশি হলো, আমি কিন্তু একদম খুশি হইনি। নিজেকে খুব অসহায় মনে হয়েছিল। ভেবেছিলাম দয়া দেখাচ্ছেন উনি, নয়তো অপমান করতে এসেছেন। একদিন সুস্থ অবস্থায় যাকে ফিরিয়ে দিয়েছিলাম, এই পোড়া মুখ নিয়ে কি করে যাব তার কাছে? মুখের উপরে না বলে দিয়েছিলাম, কিন্তু উনি কিছুতেই হাল ছাড়েননি। আমাকে বিয়ে করেই ছাড়লেন। এমনকি আমাকে বিয়ে করার জন্য ওদের বাড়ির লোকের বিরুদ্ধেও যেতে হয়েছে তাকে। ঠিকই তো, কে মেনে নেবে এই পোড়া মুখ মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে? ধ্রুবরায় বললেন, এখনও ওরা আপনাকে মেনে নেননি? হ্যাঁ, এখন মেনেছেন। এই তো কদিন আগেই আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা 1 মাস থেকে গেলেন আমার কাছে। তারপরে একটু চুপচাপ থেকে মেঘনা বলল, বলুন তো ধ্রুববাবু, আমার কি দোষ ছিল? নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলাম আমি।
সেটা কি অন্যায়? নির্দোষ হয়েও এ কলঙ্কের বোঝা বয়ে বেড়াচ্ছে সারাক্ষণ। সবাই কেমন সন্দেহের চোখে তাকায়। আড়ালে বলে নিশ্চয়ই মেয়েটারই দোষ ছিল। আবার অনেকে করুণা করে। অনেকক্ষণ আগেই কফি খাওয়া শেষ হয়ে গেছে, তবু দুজনে একটা টেবিল দখল করে বসে আছে দেখে ওয়েটার এসে দাঁড়ালো ওদের সামনে। ধ্রুবরায় আবার এক প্রস্ত খাবারের অর্ডার দিল মেঘনার আপত্তি সত্ত্বেও। দেখতে দেখতে কখন 3টে বেজে গেছে। ব্যস্ত হয়ে মেঘনা উঠে পড়ল। মেয়েকে স্কুল থেকে নিতে হবে। দিল্লির ট্রাফিক জ্যামের কথা ভেবে একটু আগেই বেরোতে হয়। ধ্রুবরায় বললেন, মিষ্টির স্কুলটা কনক প্লেসে তো, চলুন আমিও ওদিকেই যাব। আপনাকে নামিয়ে দিয়ে ওই ট্যাক্সিতেই নয়ডায় দিদির বাড়ি চলে যাব। সারা রাস্তা ট্যাক্সিতে কোনো কথাই হয় না দুজনের। মেয়ে মিষ্টির স্কুলের সামনে নেমে মেঘনা দেখল ধ্রুববাবুর ট্যাক্সিটা ভিড়ের মধ্যে হারিয়ে গেল। এখনও মেয়ের ছুটি হতে দেরি আছে, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে। পরদিন সকালবেলায় প্রতিদিনের মতো অভ্যাসবশত ফোনটা হাতে নিয়েও আবার রেখে দিল মেঘনা। চরম বাস্তবের মুখোমুখি হয়ে বন্ধুত্বের রীতি ঘটেছে গতকালকে। মেঘনা মনে মনে ভাবে, হয়তো দেখা না হলেই ভালো হতো। কিছু একটা বলে কাটিয়ে দিয়ে গতকাল সে না যেতেই পারত। কিন্তু আবার নিজেকেই সান্ত্বনা, এটাই বেশ হয়েছে। সত্যের মুখোমুখি হওয়াই ভালো। তার জন্য কেউ যদি দূরে চলে যায়, তাতে মেঘনার দোষটা কোথায়? কিন্তু অবুঝ মনটা শান্ত হতেই চাইছে না। এই বন্ধুত্বের সম্পর্কটা 2 বছর ধরে যেন অভ্যাস হয়ে গেছিল। একটু আলোর মতো 2-4টে বন্ধুর মতোই টিকেছিল মেঘনার একঘেয়ে জীবনের খোলা বাতায়ন হয়ে। আজ অনেক দেরি করে ফেসবুকটা খুলল মেঘনা। অনেকগুলি মেসেজ দিয়েছেন ধ্রুববাবু। প্রথমেই ভোর 5টায়, এবার থেকে আমরা বেস্ট ফ্রেন্ড, বুঝলি? আমরা দুজনে দুজনকে তুই বলে সম্বোধন করব, ঠিক আছে? কী রে, ঘুম ভাঙলো? দ্বিতীয় মেসেজটা 12টা 5-এ, গুড আফটারনুন। কী রে, কাজ শেষ হলো? বর অফিসে বেরিয়েছে? মেঘনা একরাশ খুশি নিয়ে উজ্জ্বল মুখে টাইপিং করতে বসলো। হ্যাঁ রে, সব কাজ শেষ। তুই কি করছিস বল? টাইপিং করার সময় অপূর্ব এক আভায় মেঘনার মুখটা পূর্ণ হয়ে গেছে, যা সকল পোড়ার ক্ষতকে নিমেষেই ঢেকে দিয়েছে। চলতে থাকুক ওদের চ্যাটিং, টিকে থাকুক ওদের বন্ধুত্ব। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।